শুরু করেছিলাম সেটা একটু বলি। আমরা আসলে প্রোনাউন পড়ছিলাম। বিগত ক্লাসে আমরা প্রোনাউনের বিভিন্ন চেহারা সুরত দেখেছি আর কি। আজকে সেই চেহারা সুরতের রুলগুলো শিখবো এবং এভাবেই ধাপে ধাপে আমরা আসলে টোটাল প্রক্রিয়াটা শেষ করব। প্রতিটা ক্ষেত্রে আমি বলি তোমাদের রুলগুলো আসলে আমি সাজিয়েছি এমন ভাবে যাতে কোশ্চেন সলভ করার সময় তুমি যাতে প্রবলেম ফেস না করো, অথবা যে প্রবলেমগুলো ফেস করবে সেই প্রবলেমগুলোর সমাধান যেন সেই রুলের সাথেই থাকে। তো সেই জন্য আমার পড়ানোর অ্যারেঞ্জমেন্ট কিন্তু অন্যান্য বা অন্য কোথাও তুমি শিখে থাকলে সেই অ্যারেঞ্জমেন্টের সাথে মিলবে না। তো সেই ক্ষেত্রে আমরা একটু পড়াশোনার ভিতরে ঢুকে যেতে চাই। আমরা আজকে প্রোনাউনের বিভিন্ন সেই ফর্মগুলো নিয়ে পড়াশোনা করব। গত ক্লাসে তুমি দেখেছো যে প্রোনাউনের ফর্মগুলো আমি লিখেছিলাম, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পজেসিভ ফর্ম এইভাবে, এবং তার ভিতরে রেড সিগন্যাল কিছু ফর্ম ছিল যেগুলো আসলে সিমিলার হয়ে গেছে আরেকটা ফর্মের সাথে। যেমন তুমি দেখেছিলে অবজেক্ট ফর্ম এবং সাবজেক্ট ফর্ম সেম হয়ে যায় ইউ এর ক্ষেত্রে এবং ইট এর ক্ষেত্রে। সো এগুলো রেড সিগন্যাল ছিল, তার কারণ এগুলো আসলে আমাদের পরীক্ষার হলে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। আজকে আমরা পড়ব বিভিন্ন ফর্মগুলো এবং সেই ফর্মের ভিতরে আর কি কি বিভ্রান্ত হওয়ার বিষয় আছে সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো এবার আমরা পড়াশোনা চলে আসি। হচ্ছে আমাদের প্রথম টপিকটি হলো সাবজেক্ট ফর্ম। তোমরা গত ক্লাসে দেখেছো আমরা পড়েছিলাম। সো আমরা প্রথমে খাতা নিব, খাতা নিয়ে লিখব হচ্ছে সাবজেক্ট ফর্ম। সাবজেক্ট ফর্ম আমরা পড়াশোনা চলে যেতে চাই। সাবজেক্ট ফর্ম গুলো কি কি ছিল গত ক্লাসে আমরা লিখেছি, আজকে আরো একবার লিখবো। দেখো সাবজেক্ট ফর্ম ছিল হচ্ছে আই, তারপরে ছিল হচ্ছে উই, তারপরে ছিল হচ্ছে ইউ, তারপরে ছিল হচ্ছে হি, তারপরে ছিল শি, তারপরে ছিল ইট, এবং সর্বশেষ যেটা ছিল হি শি ইট, এইগুলোর বহুবচন সেটা হলো দে। সো এই হচ্ছে আমাদের সাবজেক্ট ফর্ম গুলো। আমরা জানতে চাই এই সাবজেক্ট ফর্ম গুলো কোথায় বসে। আচ্ছা আমরা খুব দ্রুত যাচ্ছি। দেখো সাবজেক্ট ফর্ম গুলো কোথায় বসে, সাবজেক্ট ফর্ম গুলো লিখে ফেলেছি। গত ক্লাসে একটা ছকে সবগুলো দেখেছিলাম, আজকে একটা একটা করে দেখছি যে এইগুলো কোথায় বসে। নামটি দেখো সাবজেক্ট ফর্ম, নামটি হলো সাবজেক্ট ফর্ম। সুতরাং আমরা নাম্বার 1 বলবো সাবজেক্ট হিসেবে বসে। নাম যেহেতু সাবজেক্ট ফর্ম, তাহলে সে কি হিসেবে বসবে? সাবজেক্ট হিসেবে বসবে। কোথায় বসবে? প্রিন্সিপাল ভার্ব এর আগে বসবে। তার কারণ সাবজেক্ট বসে হচ্ছে প্রিন্সিপাল ভার্বের আগে। দেখো শব্দটি প্রিন্সিপাল ভার্ব বলেছি, মেইন ভার্ব বলেছি, কারণ অনেক সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখা যায় যে অক্সিলারি ভার্ব কিন্তু সাবজেক্টের আগে চলে আসে, কিন্তু সাবজেক্ট জিনিসটা কিন্তু সব সময় প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের আগে থাকবে। মেইন ভার্ব কিন্তু সাবজেক্টের আগে আসতেছে না। সো আমরা বলবো সাবজেক্ট হিসেবে মেইন ভার্বের আগে আমাদের প্রোনাউনের কোন ফর্ম বসবে? সাবজেক্ট ফর্ম বসবে। একটা কথা আরো একবার স্মরণ করিয়ে দেই যে ইংরেজি গ্রামারের রুলগুলো কিন্তু একেবারে অখণ্ডনীয় বিবেচনা করা যাবে না, কারণ এই রকমের কথা তুমি কিন্তু এর আগেও শুনেছো, সামনেও আবারও শুনবে। সো দেখো আমরা এরকম কথা শুনেছিলাম নাউনের মধ্যে যে সাবজেক্ট হিসেবে নাউন বসে। আজকে শুনতেছি সাবজেক্ট হিসেবে মেইন ভার্বের আগে কে বসে? প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসে। দেখো সেম রুল, একবার প্রোনাউনে পেলাম, একবার হচ্ছে কোথায় পেলাম? নাউনে পেলাম, সামনে হয়তোবা আরো কয়েকবার পাবো। তাহলে আমি যখন উত্তর করব কিভাবে এই উত্তরটা বের করব? মনে রাখবা এই কথাটা বলে দিবে হচ্ছে অপশনগুলো। অপশনে যদি প্রোনাউন দেওয়া থাকে তখন তুমি প্রোনাউনের ক্ষেত্রে বিবেচনা করবা। অপশনে যদি হচ্ছে নাউন দেওয়া থাকে, নাউন ভার্ব অ্যাডজেক্টিভ, তখন তুমি সেই ক্ষেত্রে বিবেচনা করবা। আবার অপশনে যদি নাউন অথবা প্রোনাউন সবই দেওয়া থাকে তখন রুলগতভাবে কোনটি সঠিক হচ্ছে সেটা তুমি সকল রুল নিয়ে চিন্তা করবা। এইভাবে কিন্তু উত্তরগুলো করতে হবে। সুতরাং তুমি যদি একেবারে অন্ধের মতন ধরে রাখো যে মেইন ভার্বের আগে প্রোনাউনের সাবজেক্ট ফর্মই হবে, তাহলে কিন্তু ভুল। কারণ মেইন ভার্বের আগে কিন্তু আরো অনেক কিছু হতে পারে, আমরা আগেও শিখেছি, সামনেও কিন্তু শিখবো। বি কেয়ারফুল, ইংরেজির ক্ষেত্রে এই জিনিসটাই কিন্তু তোমার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করবে। সো আমি যদি তোমাকে বলি একটি মেইন ভার্ব পেলাম বা প্রিন্সিপাল ভার্ব পেলাম এবং তার আগের জায়গাটায় শূন্যস্থান, আমি ঘোষণা করতে পারি যে এই জায়গাটায় যদি কোনো প্রোনাউন বসে সেটা সাবজেক্ট ফর্ম হতে পারে। আমি আবারও বলছি সেটা সাবজেক্ট ফর্ম হতে পারে, তার কারণ এখানে প্রোনাউনের অন্য ফর্ম বসারও একটি সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে। তো সেই জন্য আপাতত বলছি যে মেইন ভার্বের আগে যদি প্রোনাউন বসে এবং জাস্ট একটি ওয়ার্ডই বসে তখন সেটি একটি প্রোনাউন এবং সেটা অবশ্যই সাবজেক্ট প্রোনাউন হবে। 2 নম্বর রুল যেটা, 2 নম্বর রুলটি যথারীতি আমাদের ইম্পর্টেন্ট রুলটি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রুল এখানকার, সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব এর পরে সাবজেক্ট ফর্ম বসে। বি ভার্বের পরে সাবজেক্ট ফর্ম বসে। তাহলে লক্ষ্য করো আমরা
অনেক রকমের ভার্ব পেয়েছি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এরকম ভার্ব কিন্তু আছে। বাট আমরা বলছি শুধুমাত্র বি ভার্ব এর পরে প্রোনাউনের কোন ফর্ম বসবে, সাবজেক্ট ফর্ম বসবে। অর্থাৎ বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, সবাই কিন্তু বি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার আমরা জানি, আর বি, বিন, বিং হলো তার বিভিন্ন ফর্ম গুলো। সো এগুলো সবাই আমরা বি ভার্বের ভিতরে ফেলছি। সুতরাং ঘোষণা করব যে যদি কোনো বি ভার্ব পাই, আর বি ভার্বের পরেই কোনো প্রোনাউন বসাতে হয়, আমি ঘোষণা করব এই প্রোনাউনটি অবশ্যই কোন ফর্মে হবে, সাবজেক্ট ফর্মে হবে। যেমন আমি যদি এভাবে একটা বাক্য বলি, ইট ইজ আই, এখন ইট ইজ আই, দেখো ইজ হলো বি ভার্ব, আর বি ভার্বের পরে কোন ফর্ম বসে, সাবজেক্ট ফর্ম বসে। সুতরাং আমরা আই দিচ্ছি। এই ক্ষেত্রে উত্তর করা কিন্তু খুব সহজ যদি তুমি রুলটা মনে রাখো। আমি একটা বি ভার্ব পেয়েছি, হ্যাঁ পেয়েছি, শূন্যস্থানটা কোথায় আছে, বি ভার্বের পরে। সুতরাং সেখানে প্রোনাউনের কোন ফর্ম বসবে, সাবজেক্ট ফর্ম বসবে। অপশনে খোঁজো, সাবজেক্ট ফর্ম বের করো, বসাই দাও, উত্তর হয়ে যাবে। ভেরি ইজি। বিষয় হলো ইট ইজ আই, এটার মিনিংটা কেমন দাঁড়ায়, এটার মিনিংটা হলো আমি যোগ রস্যই, আমি জোর দিয়ে বলছে আমি কাজটা করেছি। ইট ইজ আই হু ডিড দ্য ওয়ার্ক। লক্ষ্য করো এখানে এই যে জোর দেওয়ার যে বিষয়টি সেটি এখানে প্রকাশ পায়। আমরা কিন্তু এই বিষয়গুলো পড়বো আসলে ট্রান্সলেশন শেখার সময়। দ্বিতীয় রুলটা মনে রাখবা, অবশ্যই মনে রাখবা, এখান থেকে প্রশ্ন আসে। তবে এখানকার যে প্রশ্নটা আসে পরীক্ষায় আমি সেই एग्जांपलটা লিখছি না, তার কারণ এটা আরো একটা রুল পড়ার সময় লিখবো। আমরা যখন রিলেটিভ প্রোনাউনের রুল শিখবো তখন এই বাক্যটি কমপ্লিট করব। আপাতত বাকিটা লিখলাম না, তার কারণ এই বাক্যটা যেটা লেখা শুরু করেছিলাম, এই বাক্য দিয়ে প্রশ্ন আসতে পারে তিন ভাবে। একটা হলো এখানে, একটা হলো রিলেটিভ প্রোনাউনের জায়গাটায় শূন্যস্থান থাকতে পারে, এবং আরেকটা হলো রিলেটিভ প্রোনাউনের ঠিক পরে ভার্বের জায়গাটায় শূন্যস্থান থাকতে পারে। তো এই তিনটা বিষয় একসাথে যখন আমরা শিখে ফেলবো তখন ওই বাক্যটা দেখবো, আজকে না। কারণ আজকে আমাদের কাজ হলো শুধু প্রোনাউনটাকে দেখা। ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ হি, অর্থাৎ বি ভার্ব পেয়েছি এবং তারপরে একটি সাবজেক্ট ফর্ম লিখেছি। এবার আমরা চলে আসি দ্বিতীয় ফর্মটা হলো অবজেক্ট ফর্ম। সুতরাং অবজেক্ট ফর্ম নিয়ে আমরা কাজ করব। অবজেক্ট ফর্ম, দেখো অবজেক্ট ফর্মে আমরা কোনগুলো পেয়েছিলাম, অবজেক্ট ফর্মে ছিল মি, তারপরে ছিল হচ্ছে আস, তারপরে ছিল হচ্ছে ইউ। বুঝতেই পারতেছো এটি হলো রেড সিগনালে পড়েছিল, রেড সিগন্যাল। সো আমরা চলে আসি এরপরে, তারপরে ছিল হচ্ছে হিম, তারপরে ছিল হচ্ছে হার, তারপরে ছিল হচ্ছে ইট, আবার একটি রেড সিগন্যাল। সো একটা রেড সিগন্যাল, দুঃখিত লাল কালি হওয়া উচিত ছিল, রেড সিগন্যাল তো লাল কালি হতে হবে। এন্ড দেন লাস্টে যেটা ছিল এই হি থেকে শুরু করে ইট পর্যন্ত, এটা হলো দেম। সো এই হচ্ছে আমাদের দেম, এটা এই হচ্ছে আমাদের অবজেক্ট ফর্ম। রেড সিগন্যাল দেওয়ার মূল কারণটা হলো এখানটায় হচ্ছে ইউটা সাবজেক্ট এবং অবজেক্ট দুই ফর্মের সাথেই মিলে গেছে, এবং ইটটা হলো সাবজেক্ট এবং অবজেক্ট দুই ফর্মে মিলে গেছে। আর হিম থেকে হার, ইট পর্যন্ত এইটুকু রেড সিগন্যাল দেওয়ার কারণ অনেক সময় আমরা মনে করি যে আসলে দে বা দেম হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে বসে। আসলে দে বা দেম ব্যক্তির ক্ষেত্রে বসে না, এটা ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে বসে। তার কারণ হি, শি এবং ইট তিনটা প্রোনাউনেরই প্লুরাল ফর্ম হলো দে। সো সেই কারণে এবার চলে আসি এখান থেকে এদের রুলটা কি। আমাদের রুল নাম্বার 1, যথারীতি অবজেক্ট ফর্ম, নামটা হলো অবজেক্ট ফর্ম, সুতরাং আমরা বলবো অবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে। প্রশ্ন হলো অবজেক্ট হিসেবে কোথায় বসে, উত্তর হলো প্রিন্সিপাল ভার্বের পরে বসে। অর্থাৎ অবজেক্ট হিসেবে প্রিন্সিপাল ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম বসবে, অবজেক্ট ফর্ম বসবে। অর্থাৎ আমি একটা মেইন ভার্ব পেলাম, মেইন ভার্বের পরে কোনো প্রোনাউন বসাতে হবে, আমি সেখানে কি বসাবো, আমি সেখানে হচ্ছে অবশ্যই একটি অবজেক্ট ফর্ম বসাবো, কারণ মেইন ভার্বের পরের জায়গাটা হলো অবজেক্টের। সো এবার চলে আসি এরকম একটা एग्जांपल। ধরো আমি যদি বলি হি হেল্পড মি, তো দেখো এই যে হেল্প হলো মেইন ভার্ব এবং এরপরে আমি কিন্তু প্রোনাউনের কোন ফর্ম দিচ্ছি, অবজেক্ট ফর্ম দিচ্ছি। এবার 2 নম্বর রুলটি আসলে ইম্পর্টেন্ট রুল, 2 নম্বর রুলটি অবশ্যই ইম্পর্টেন্ট। সো আমরা সেই রুলটি একটু বলি। 2 নম্বর রুলটি হলো এরকম যে প্রিপজিশন লেট আর হলো বাট, তবে মনে রাখতে হবে বাটের অর্থ হচ্ছে ছাড়া। এরপরে দেখো প্রিপজিশন লেট এবং বাট, এটার অর্থ হলো ছাড়া, তারপর। অর্থাৎ দেখো বাট শব্দটি আমাদের দুই রকমের মিনিং দেয়। একটি হলো বাট একটি কনজাংশন, তখন তার অর্থ হয় হলো কিন্তু,
আর বাট হলো একটি প্রিপজিশন যখন এর অর্থ হয় হলো ছাড়া অথবা ব্যতীত। সো আমি বলবো এই বাটের অর্থ যখন ছাড়া হয় অথবা বাটের অর্থ যখন ব্যতীত হয় তখন বাটের পরে যেটা বসে সেটা হলো অবজেক্ট ফর্ম। এবার দেখো প্রিপজিশনের পরে কোন ফর্ম? অবজেক্ট ফর্ম। লেটের পরে কোন ফর্ম? অবজেক্ট ফর্ম। আর বাটের অর্থ ছাড়া হলে এর পরে কোন ফর্ম? অবজেক্ট ফর্ম। এই প্রথম দুটো খুব সহজ, তার কারণ বিষয়টা এরকম, তুমি একটি প্রিপজিশন পেয়েছো এবং প্রিপজিশনের পরে শূন্যস্থান দেখেছো এবং অপশন বলে দিচ্ছে যে এই শূন্যস্থানে একটি প্রোনাউন বসাতে হবে, এসো বসাই অবজেক্ট ফর্ম। একইভাবে তুমি লেট পেয়েছো, লেটের পরে শূন্যস্থান পেয়েছো এবং অপশন বলে দিচ্ছে ওখানে একটি প্রোনাউন বসাতে হবে, আবার একই কথা, এসো বসাই অবজেক্ট ফর্ম। তার কারণ প্রিপজিশনের পরে প্রোনাউনের কোন ফর্ম বসে? অবজেক্ট ফর্ম বসে। লেটের পরে প্রোনাউনের কোন ফর্ম বসে? অবজেক্ট ফর্ম বসে। শুধুমাত্র প্রবলেম হয় হচ্ছে বাটের ক্ষেত্রে, তার কারণ এই বাট জিনিসটা কখনো কিন্তু অর্থ দেয়, কখনো আবার ছাড়া বা ব্যতীত অর্থ দেয়। সো আমাকে বাংলা করে দেখতে হবে যে এখানে কিন্তু অর্থ দিচ্ছে নাকি ছাড়া অর্থ দিচ্ছে। যদি কিন্তু অর্থ দেয় তাহলে আমি ঘোষণা করব এই বাট হলো কনজাংশন, তখন এরপরে কি হবে? সাবজেক্ট ফর্ম। আর যদি ছাড়া অর্থ দেয় তাহলে ঘোষণা করব এই বাট হলো একটা প্রিপজিশন এবং এর পরে হবে অবশ্যই একটি অবজেক্ট ফর্ম। সো দেখো আমি যদি এভাবে एग्जांपल বলি, হি টুক এভরিথিং, হি টুক এভরিথিং বাট মি, হি টুক এভরিথিং বাট মি। যদি এই एग्जांपलটা এইভাবে লিখি, দেখো হি টুক এভরিথিং, সে সবকিছু নিল, বাট মি মানে আমাকে ছাড়া, সে নিল সবকিছু আমাকে ছাড়া। দেখো এখানে বাটের অর্থ হলো ছাড়া এবং বাট শব্দটি হলো একটি কি? বাট শব্দটি একটি এখানে কি? প্রিপজিশন এবং তাই এরপরে মিটা কি হলো? অবজেক্ট ফর্ম। কারণ তুমি জানো যে বাটের অর্থ যখন ছাড়া হয় তখন বাট হয় প্রিপজিশন, আর এমনিতেও জানো প্রিপজিশনের পরে কোন ফর্ম বসে? অবজেক্ট ফর্ম বসে। এবং আমরা বাংলা করে ডিসাইড করেছি যে এখানে বাটের অর্থ কিন্তু না, বাটের অর্থ হলো ছাড়া। আমরা বাটের যে নিয়মটা শিখলাম সেই নিয়মের একটি ব্যতিক্রম দেখব। বাটের কোন নিয়মটা শিখলাম এখন? যে বাটের অর্থ ছাড়া হলে বাটের পরে একটা কি ফর্ম বসে? অবজেক্ট ফর্ম। তখন বাটটা কি হয়? প্রিপজিশন। আমি আবারও বলছি, বাটের অর্থ যখন ছাড়া হয় তখন বাট হলো একটা প্রিপজিশন, বাটের পরে তখন কি হয়? অবজেক্ট ফর্ম। এই নিয়মের একটা ব্যতিক্রম আছে, সেটা হলো নান বাট। নান বাট হি ক্যান ডু ইট। লক্ষ্য করো, এই নান বাট হলো ব্যতিক্রম। তোমাকে যদি প্রশ্ন করি, ভাই বলো তো নান বাটের বাট কি, বাংলা কি, কোন পার্টস অফ স্পিচ, ভাই সবই কিন্তু আমাদের নরমাল নিয়মের সাথে মিলে যাচ্ছে। এখানে বাটের অর্থ হলো ছাড়া, এখানে বাট হলো একটা প্রিপজিশন, কিন্তু নান বাটের বাট ছাড়া অর্থ দিল, প্রিপজিশন হলো, কিন্তু এরপরে কিন্তু অবজেক্ট ফর্ম বসে না। কোন ফর্ম বসে? সাবজেক্ট ফর্ম বসে। এই জন্য নান বাট হলো ব্যতিক্রম, অনলি নান বাট। এখন তুমি যদি এখানে করো নো ওয়ান বাট, সাম ওয়ান বাট, এভরিওয়ান বাট, ভাই অবজেক্ট ফর্ম হবে। শুধুমাত্র নান বাটের ক্ষেত্রে অবশ্যই কি ফর্ম হবে? সাবজেক্ট ফর্ম। সো আমি এটাকে একটু রেড সিগন্যাল দিয়ে রাখতে চাই, তার কারণ এটা বাটের ওই নিয়মটার ব্যতিক্রম। কোন নিয়মটা? আমি বলেছি যে বাটের অর্থ যদি ছাড়া বা ব্যতীত হয় তখন বাটের পরে হয় হচ্ছে অবজেক্ট ফর্ম। এই বাক্যটায় বাটের অর্থ হলো ছাড়া অথবা বাটের অর্থ হলো ব্যতীত, তাহলে এরপরে কি হওয়ার কথা ছিল? অবজেক্ট ফর্ম। কিন্তু নান বাট জিনিসটার পরে সাবজেক্ট ফর্ম বসে, এই জন্য নান বাট জিনিসটা হলো ব্যতিক্রম। সো আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা চলে যাব এর পরেরটা। এর পরের ফর্মটা হলো পসেসিভ ফর্ম। এর পরেরটা হলো পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্ম কি তো? পসেসিভ ফর্ম। দেখো পসেসিভ ফর্ম যে দুই প্রকার সেটা কিন্তু আমি বলেছি। পসেসিভ ফর্ম কয় প্রকার? দুই প্রকার। নাম্বার 1 যে ফর্মটি সেটা হলো সিঙ্গেল পসেসিভ, যার অপর নাম হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। আর দ্বিতীয় যে টাইপটা সেটা হলো ডাবল পসেসিভ এবং এর আরেকটা নাম হলো পসেসিভ প্রোনাউন। অর্থাৎ পসেসিভ জিনিসটা দুই ধরনের হয়, একটি সিঙ্গেল এবং আরেকটি হলো ডাবল। কেন সিঙ্গেল এবং কেন ডাবল সেটা আমি একটু পরে আলোচনা করছি, তবে তার আগে বলে রাখি এদের কিন্তু অল্টারনেট নামটা মনে রাখতে হবে। তার কারণ অনেক সময় তুমি সিঙ্গেল পসেসিভ নামটা দেখবে না, বরং তুমি দেখবে পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। সো যার নাম সিঙ্গেল পসেসিভ তারই নাম কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ, যার নাম ডাবল পসেসিভ তারই নাম কিন্তু আসলে পসেসিভ প্রোনাউন। সো আমরা একটা একটা করে শিখতে চাই। সর্বপ্রথম আমরা দেখতে চাই সিঙ্গেল পসেসিভ। তুমি জানো যে সিঙ্গেল পসেসিভ যার নাম আসলে তারই নাম হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ।
সো আমি আপাতত সিঙ্গেল পজিটিভ লিখলাম। কারা ছিল দেখো, আই এর ক্ষেত্রে ছিল হচ্ছে মাই, উই এর ক্ষেত্রে ছিল হচ্ছে আওয়ার, ইউ এর ক্ষেত্রে ছিল হচ্ছে ইয়োর, হি এর ক্ষেত্রে ছিল হচ্ছে হিজ, শি এর ক্ষেত্রে ছিল হচ্ছে হার, ইট এর ক্ষেত্রে ছিল হচ্ছে ইটস এবং দে এর ক্ষেত্রে ছিল হচ্ছে দেয়ার। দেখো সিঙ্গেল পজিটিভ কে ছিল মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস এবং দেয়ার। সো বুঝতেই পারছো এখানেও রেড সিগন্যালের একখানা পাওয়া গেছে, সেটা হলো হার। এই হার হলো রেড সিগন্যাল। কেন রেড সিগন্যাল? তার কারণ এই হার হলো অবজেক্ট ফর্মও হতে পারে, আবার সিঙ্গেল পজিটিভ ফর্মও কিন্তু হতে পারে। সো এই জন্য হারটাকে আলাদা করে মনে রাখলাম, বাকিগুলো নিয়ে কিন্তু আর কনফিউশনের কোনো জায়গা নেই। তবে এখন আমরা হচ্ছে সিঙ্গেল পজিটিভের রুল শেখার আগে আমি যে কাজটি করতে চাই সেটা হচ্ছে এই কনফিউশনের আরো কিছু জায়গা আছে। গত ক্লাসে শেষের দিকে বলেছিলাম যে প্রোনাউনের এই ফর্মগুলো নিয়ে আমাদের বেশ কিছু কনফিউজিং জায়গা তৈরি হয় যখন আমরা উত্তর করি, এবং যখন আমরা সিঙ্গেল পজিটিভ উত্তরে লিখি তখন আমাদের যে কনফিউশনগুলো হয় আমি সেইগুলো নিয়ে আলাপ করব। সর্বপ্রথম দেখো, আমরা যদি ইটস এর কথা বলি, ইটস কিন্তু দুই রকমের। একটি ইটস এরকম দেখতে, আরেকটি ইটস হলো অ্যাপোস্ট্রফি দিয়ে এস এই রকমের দেখতে। সো আমরা পসেসিভ হিসাবে এইটাকে ব্যবহার করি। বাংলা করে যখন ইহার এটা পাই তখন ইটস ব্যবহার করতে হয়, কিন্তু বাংলা করে যখন আমি এটা পাই, সরি আমরা যখন ইংরেজিতে এটা পাই তখন এটার অর্থ হলো ইট ইজ, অথবা হতে পারে ইট ওয়াজ, অথবা হতে পারে ইট হ্যাজ। মনে রাখবা ইটস বেশিরভাগ ক্ষেত্রে ইট ইজ হিসেবেই বসে, তবে ইট ওয়াজ অথবা ইট হ্যাজ এটার সংক্ষিপ্ত ফর্ম হিসেবেও ইটস এর ব্যবহার আছে। সো আমরা বলবো ইট অ্যাপোস্ট্রফি এস মানে হলো ইহা হয়, ইট অ্যাপোস্ট্রফি এস মানে হলো ইহা হয়। সো আমি যদি কখনো পসেসিভ প্রয়োজন হয় আমি কিন্তু এটা ব্যবহার করব, ভুলেও অ্যাপোস্ট্রফি এস দিব না। মনে রাখতে হবে প্রোনাউনের শেষে যদি অ্যাপোস্ট্রফি এস দেই এর অর্থ হলো প্রোনাউনের সাথে একটা ভার্ব আছে। যে কোনো প্রোনাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস মানেই হলো প্রোনাউনের সাথে একটা ভার্ব আছে, ব্যতিক্রম একমাত্র ওয়ান। ওয়ানের সাথে অ্যাপোস্ট্রফি এস দিলে ওয়ান সেটা পসেসিভ হয়, এটা ব্যতিক্রম, এটা আমরা যখন পড়বো তখন বলবো। আপাতত মনে রাখো প্রোনাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস তার মানে এটা ভার্বের সংক্ষিপ্ত রূপ। সো এবার চলে আসি ইটস এর পরে দেখো, আমি যদি হিজ এর কথা বলি, হিজ আমরা যেটা সিঙ্গেল পজিটিভ পাচ্ছি সেটা হলো হিজ এরকম, তবে উচ্চারণে একই রকম, বানানে একটু ভিন্ন রকম। এরকমের আরো একটা হিজ আছে। দেখো এটা হলো এইচ আই এস হিজ, আর ওটা হলো এইচ ই অ্যাপোস্ট্রফি এস। বুঝতেই পারতেছো প্রোনাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস তার মানে এটা ভার্বের সংক্ষিপ্ত ফর্ম, অর্থাৎ আমরা বলবো এটা হি ইজ অথবা হি হ্যাজ অথবা হি ওয়াজ, যেটাই বলি না কেন। আমরা অনেক সময় এরকম পাওয়ার পরে কিছুটা কনফিউজড হয়ে পড়ি এবং মনে করি হয়তো বা এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। না ভাই, হি অ্যাপোস্ট্রফি এস মানে হলো হি ইজ, হি হ্যাজ, হি ওয়াজ, এরকম কোনো কিছুর একটি সংক্ষিপ্ত ফর্ম হলো এটা। আশা করি কনফিউজ করে ফেলা যাবে না। দেন চলে আসি এরপরে হিজের পরে যেটা আসছে সেটা হলো দেয়ার। আমি যদি দেয়ারের কথা বলি দেখো টি এইচ ই আই আর দেয়ার, এই দেয়ার জিনিসটা হচ্ছে পসেসিভ ফর্ম। দেয়ার মানে হচ্ছে তাদের বা তাহাদের, কিন্তু উচ্চারণে একই রকম, দেখতে একটু ভিন্ন রকম, এরকম একটা কিছু পাওয়া যায় সেটা হলো দে আর। দেখো একটা হলো দেয়ার আর একটা হলো দে আর, দেখো একটু পার্থক্য আছে, বাট জিনিসটা কিন্তু এটা হলো পসেসিভ আর এটা হলো দে আর অথবা দে ওয়্যার এর সংক্ষিপ্ত ফর্ম। সো আমরা কনফিউজ করে ফেললে কিন্তু হবে না। আমরা পড়াশোনা চলে আসি হলো দে আর এবং দে আর, এটির মধ্যে পার্থক্য বুঝতে পারছো আশা করি। দেখো এখানে দে অ্যাপোস্ট্রফি আর মানে হচ্ছে দে আর অথবা দে ওয়্যার। সো আমরা যেন এগুলোকে কনফিউজ করে না ফেলি। আমরা পড়ছিলাম পার্সোনাল প্রোনাউন, তাই রিলেটিভ প্রোনাউন নিয়ে কোনো কথা কিন্তু গত ক্লাসে বলি নাই, কিন্তু এই যে কনফিউশন, এই কনফিউশনের জায়গায় কিন্তু আমাদের একটা জায়গা এসে পড়ে, সেটা হলো রিলেটিভ প্রোনাউনের মধ্যে হু। এই হু জিনিসটা যেটা, এটা হলো সাবজেক্ট ফর্ম, হু হলো সাবজেক্ট ফর্ম, এটারই অবজেক্ট ফর্ম হলো হুম। হু হলো সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্ম হলো হুম। আমরা এগুলো শিখব যখন আমরা হচ্ছে রিলেটিভ প্রোনাউন পড়ব। সো আপাতত যেহেতু এই কনফিউশনের সাথে এটা জড়িত সেজন্য আমি এখানে অল্প করে একটু বলে রাখি, এখানেও কিন্তু কনফিউশন হতে পারে। সো কেমন কনফিউশন? হু হলো সাবজেক্ট ফর্ম, হুম হলো অবজেক্ট ফর্ম। এই হু এর পসেসিভ ফর্ম হলো হুজ। হু এর পসেসিভ ফর্ম কি? হুজ। সো দেখো হু এর পসেসিভ ফর্ম বা সিঙ্গেল পসেসিভ ফর্ম হলো হুজ। তবে আরো একটা হুজ তুমি দেখবে, সেটা হলো এই রকমের ডাব্লিউ এইচ ও অ্যাপোস্ট্রফি এস, দুইটাই কিন্তু হুজ, এটাও হুজ এটাও হুজ। এই হুজ হচ্ছে পসেসিভ
আর এই হুজ কি তুমি বুঝতেই পারছো, কারণ আমরা জানি প্রোনাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস দিলে কি ঘটনা ঘটে, এটা হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম হয়ে যায় কিসের, ভার্বের। সো হু অ্যাপোস্ট্রফি এস মানে কি, হু ইজ অথবা হু হ্যাজ অথবা হু ওয়াজ, যে কোনোটা হতে পারে। বাক্য দেখে ডিসাইড করতে হয় আসলে এই ক্ষেত্রে কোনটি আমাদের হবে। সো দেখো এই কনফিউশন আশা করি আর কেউ ফিলই করবা না, তার কারণ তোমাকে বিষয়টি বলা হয়েছে। আমি আরো একবার রিপিট করি, ইটস অ্যাপোস্ট্রফি নাই, ইটস অর্থ হলো ইহার, এটা হলো পসেসিভ ফর্ম। ইটস অ্যাপোস্ট্রফি আছে, এটার অর্থ হলো ইহা হয়, এবং অ্যাপোস্ট্রফি এস মানে হলো ইজ বা ওয়াজ বা হ্যাজ এর সংক্ষিপ্ত ফর্ম। আবার হিজ অ্যাপোস্ট্রফি ছাড়া আবার হলো হি অ্যাপোস্ট্রফি এস, হিজ এটা হচ্ছে হি ইজ, হি ওয়াজ, হি হ্যাজ। দেয়ার উচ্চারণ কিন্তু সেম, তবে অ্যাপোস্ট্রফি দিয়ে আর ই দিলে অর্থ হয় হচ্ছে দে আর। এবং তারপরে হু এর ক্ষেত্রে বললাম হু হলো সাবজেক্ট ফর্ম, হুম হলো অবজেক্ট ফর্ম, হুজ হলো পসেসিভ ফর্ম। আর এই যে ডব্লিউ এইচ ও অ্যাপোস্ট্রফি এস হুজ, এটা হলো হু ইজ, হু ওয়াজ, হু হ্যাজ, এটার সংক্ষিপ্ত ফর্ম। আশা করি এইখানে আমাদের সিঙ্গেল পসেসিভ নিয়ে উত্তর করার সময় রুল প্রয়োগে আর কোনো কনফিউশন থাকবে না। এখন এটা দিব না ওটা দিব, ওটা দিব না ওটা দিব, ভাইয়া আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নিব। পরীক্ষার প্রশ্নে যেমন চাইবে আমি তেমন করে দিব। প্রশ্নে ভার্বের দরকার, আমি ভার্ব ওয়ালাগুলো কাউকে চয়েস করব। প্রশ্নে আমার পসেসিভ দরকার, তাহলে আমি এইগুলোর মধ্যে কাউকে চয়েস করব। আশা করি যখন কোশ্চেন করব তোমাকে বিষয়টা বোঝাতে পারবো। তবে তুমি যদি আমার ক্লাসগুলো শোনো এবং কোশ্চেন সলভ করা শুরু করো, দেখবে তুমি এমনি অনেকগুলো কোশ্চেন, অনেকগুলো তুমি অনেক দূর পর্যন্ত যেতে পারবে। তবে সব পারবে এটা আমি বিশ্বাস করি না, বিকজ সেখানে আমারও কিছু হেল্প তোমাদের প্রয়োজন হবে। কোশ্চেন সলভের ক্ষেত্রে আমরা সেই কাজগুলি করব। সো আমরা চলে আসতেছি এরপরে, তাহলে রুলে চলে যাব। এখন সিঙ্গেল পসেসিভের যে রুলগুলো, সেই রুলগুলো আমাদের পড়তে হবে। সো আমরা যথারীতি এক নম্বর রুলটি দিব। প্রথমে তোমাকে জানাই পসেসিভ শব্দটা কোথা থেকে এলো। পসেসিভ শব্দটা এসেছে হলো পসেশন বা পজেশন শব্দ থেকে। পজেশন মানে হচ্ছে মালিকানা। পসেসিভ শব্দটা এসেছে কোথা থেকে, পজেশন শব্দ থেকে। এটার অর্থ হলো মালিকানা, পি ও এস এস ই এস এস আই ও এন, পজেশন। এটার অর্থ হলো মালিকানা বা মালিকানা সত্ত্ব। সেখানে শর্ত না, মালিকানা সত্ত্ব। দন্তে শয় বয় তয় তয় ব, সত্ত্ব, মালিকানা সত্ত্ব। সো এই শব্দ থেকে আসলে হচ্ছে পসেসিভ শব্দটা। সো আমি বুঝতেই পারছি নাম্বার 1 যে রুলটি হবে সেটা হচ্ছে মালিকানা অর্থে, মালিকানা অর্থে অথবা সম্পর্ক প্রকাশে, আমি রিলেশন লিখি, রিলেশন প্রকাশে, মালিকানা অর্থে অথবা রিলেশন প্রকাশে নাউনের পূর্বে বসে। মালিকানা অর্থে অথবা রিলেশন প্রকাশে নাউনের পূর্বে বসে। অর্থাৎ তুমি একটা নাউনের পূর্বে কি বসাতে পারো, সিঙ্গেল পসেসিভ, তবে সেখানে কি বোঝাবে, হয়তো মালিকানা বোঝাবে অথবা কি বোঝাবে, রিলেশন বোঝাবে। তবে এখানে গুরুত্বপূর্ণ কথা কোনটা, গুরুত্বপূর্ণ কথা হলো এইটা যে নাউনের পূর্বে বসে, তার মানে মালিকানা বোঝায় অথবা কোনো সম্পর্ক বোঝায়। অবশ্যই সেটা কোথায় বসতে হবে, কোনো একটা নাউনের পূর্বে বসতে হবে, এবং এই নাউনের সাথেই কিন্তু মালিকানার সম্পর্ক থাকবে অথবা অন্য কোনো রিলেশন থাকবে। বলতে পারো মালিকানার সম্পর্ক কিভাবে হয়, তাই না? যখন আমি বলি দিস ইজ মাই পেন, অর্থাৎ এই কলমের মালিক হলো আই। দেখো দিস ইজ মাই পেন, তাহলে আমার কলম। এখন এর মানে হচ্ছে এই পেন একটা নাউন, এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে। কেমন সম্পর্ক, মালিকানার সম্পর্ক। তাহলে পেনের সাথে সম্পর্ক হলো কার, আমার, আয়ের। এবং সেই আয়ের জন্যই যেহেতু সম্পর্ক, তাই আমরা আয়ের কোন ফর্ম দিলাম, মালিকানার ফর্মটা, সেটা হচ্ছে সিঙ্গেল পসেসিভ ফর্ম। এভাবে হি ইজ মাই ফাদার যখন আমরা বলি, ইয়েস, যখন কেউ বলছে আতাউর রহমান, তখন আমরা বলি যে বাবার সাথে আমার একটি সম্পর্ক আছে। কেমন সম্পর্ক, আমরা জানি পিতা পুত্রের সম্পর্ক। এরকম অনেক সম্পর্ক আমরাও করে থাকি, তাই না? ডট 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 ডট, মাঝে মাঝে তুমি বলে ফেলো তুমি আমার জান, ইউ আর মাই লাইফ। সো দেখো আমার জীবন, কার সাথে সম্পর্ক আছে, জীবনের সাথে আমার সম্পর্ক, সুতরাং এটা হলো মাই লাইফ। সো এভাবে আমরা কিন্তু সম্পর্ক প্রকাশ করি। যার সাথে সম্পর্ক তার আগে আমরা সিঙ্গেল পসেসিভ বসাই। সম্পর্কটা মালিকানার, কার সাথে, পেনের সাথে, কার, আয়ের। তাহলে আমি আয়ের কোন ফর্ম দেব, অবজেক্ট, সিঙ্গেল পসেসিভ ফর্ম দেব। আবার মনে করো যে ওই যে ইউ আর মাই ফাদার, তাহলে ফাদারের সাথে সম্পর্ক কার, আয়ের, তাহলে আমি তাই আয়ের সাথে আমি তার সিঙ্গেল পসেসিভ ফর্ম মাই দিব, মাই ফাদার। টিচারের সাথে সম্পর্ক কার, তোমার, তাহলে ইউর সাথে আমি সিঙ্গেল পসেসিভ বানাই ফেললাম, ইওর টিচার। সো এইভাবে যার সাথে সম্পর্ক, মানে যার সাথে সম্পর্ক, একটা নাউনের সাথে যার সম্পর্ক, তার সাথে মিল করেই কিন্তু আমরা আসলে সিঙ্গেল পসেসিভ ফর্মটা বসাই।
আশা করি এই সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। যখন তুমি প্রশ্নের উত্তর করবে, যদি কখনো সিঙ্গেল পসেসিভ বসানোর চিন্তা করো, মনে রাখবা এই নাউনের সাথে কার সম্পর্ক সেটা দেখতে হবে এবং তার সাথে মিল করে সিঙ্গেল পসেসিভ বসাতে হবে। আশা করি তখন উত্তরগুলি খুব সহজে পারা যাবে। আমরা 2 নম্বর রুলে চলে যাচ্ছি। 2 নম্বর রুল, রুল নম্বর 2, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কিসের পূর্বে বলেছি? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে। তার মানে আবারও কিন্তু নাম, আবারও কিন্তু নাম। তার মানে আমি দুইটা রুল পড়লাম, দুইটা রুলেই বুঝলাম যে সিঙ্গেল পসেসিভ বসার জায়গা কিন্তু একটাই, সেটা হলো নাউনের পূর্বে। কখনো সম্পর্ক বোঝায়, কখনো হচ্ছে মালিকানা বোঝায়, আবার কখনো হচ্ছে এরকম শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নামের পূর্বে বসে। যেভাবেই হোক না কেন ভাই, সিঙ্গেল পসেসিভ অলওয়েজ নাউনের পূর্বে বসে। সিঙ্গেল পসেসিভ অলওয়েজ কোথায় বসবে? নাউনের পূর্বে বসবে। অর্থাৎ যদি আমি কখনো একটি শূন্যস্থান পাই এবং সেই শূন্যস্থানের পরে যদি দেখি লেখা আছে এভাবে হ্যান্ড অথবা আর্ম অথবা মনে করো হেড, এভাবে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা পেয়ে যাই, তখন ঘোষণা করতে পারি যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছি। সুতরাং তার আগে আমাকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই আমাকে একটি সিঙ্গেল পসেসিভ বসাতে হবে। অর্থাৎ তোমাকে লিখতে হবে মাই হ্যান্ড, অথবা লিখতে হবে ইয়োর হ্যান্ড, অথবা লিখতে হবে হিজ হ্যান্ড। কিছু একটা লিখতেই হবে, না হলে বাক্যটি হবে না। প্রশ্ন হলো আমি কোনটা লিখবো? এই যে হ্যান্ড, এই যে আর্ম, এই যে হেড, এটা কার আর্ম, কার হেড, তার সাথে ম্যাচ করে আমি লিখবো এখানে। ধরো হ্যান্ড হলো আমার, লিখবো মাই হ্যান্ড। হ্যান্ড হলো তোমার, লিখবা হচ্ছে ইয়োর হ্যান্ড। একটা সিঙ্গেল পসেসিভ বসবে, তবে হ্যান্ডটা কার তার ম্যাচ করে আমাকে বসাতে হবে। দ্রুত বলে ফেলো 2 নম্বর এবং 1 নম্বর এই দুটি রুল বুঝতে পেরেছো কিনা সিঙ্গেল পসেসিভে? যদি বুঝে ফেলো আমরা তাহলে ডাবল পসেসিভে চলে যেতে চাই। তাহলে ডাবল পসেসিভের আরেকটা নাম কি বলেছিলাম? ডাবল পসেসিভ আরেকটা নাম ছিল হচ্ছে পসেসিভ প্রোনাউন। অর্থাৎ যার নাম ডাবল পসেসিভ তারই নাম হলো পসেসিভ প্রোনাউন। জিনিস কিন্তু একটাই। অর্থাৎ কোন বইয়ে হয়তো বা লিখবে পসেসিভ প্রোনাউন, কোন বইয়ে লিখবে হচ্ছে পসেসিভ ডাবল পসেসিভ। সো সেক্ষেত্রে যেটাই বলা হোক না কেন আমরা বলবো জিনিস একটাই। ডাবল পসেসিভ কে কে ছিল দেখে নিই। মায়ের ক্ষেত্রে ছিল হচ্ছে মাইন, উইয়ের ক্ষেত্রে ছিল হচ্ছে আওয়ার্স, ইউ এর ক্ষেত্রে ছিল হচ্ছে ইয়োর্স, হি এর ক্ষেত্রে ছিল হচ্ছে হিজ। রেড সিগন্যাল পেয়েছি কারণ হিজটা হচ্ছে সিঙ্গেল এবং ডাবলের সেম। তারপরে আমরা যদি বলি শি এর ক্ষেত্রে ছিল হচ্ছে হার্স, ইট এর ক্ষেত্রে ছিল হচ্ছে ইটস। আবারও পেয়েছি রেড সিগন্যাল, তার কারণ ইটস হচ্ছে সিঙ্গেল এবং ডাবলে কিন্তু একেবারেই সেম, সিঙ্গেল এবং ডাবলে একেবারেই সেম। সো এরপরে চলে আসি হচ্ছে দেয়ার ক্ষেত্রে ছিল হচ্ছে দেয়ার্স। এই হচ্ছে আমাদের ডাবল পসেসিভ ফর্ম। মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ আর হচ্ছে ইটস, এই দুটো রেড সিগন্যাল, তার কারণ সিঙ্গেল এবং ডাবলে তার সেম একেবারে সেম। অর্থাৎ দুই জায়গাতেই ইটস বা হিজ বসতে পারে। এখন আমি যদি চলে আসি এদের রুলের ভিতরে, রুলটা কি? রুলটা হলো একটাই, আমরা লিখব নাউনের পুনরাবৃত্তি রোধ করতে। নাউন এর পুনরাবৃত্তি, নাউনের পুনরাবৃত্তি রোধ করতে, নাউনের পুনরাবৃত্তি রোধ করতে বসে। এখন পুনরাবৃত্তি শব্দটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, এটা আবার কি শব্দ, এটা আবার অর্থটা কি? বাট আমি যদি এর ইংরেজি ওয়ার্ডটা উচ্চারণ করি তুমি বুঝবা খুব সহজেই, দিস ইজ রিপিটেশন বা রিপিট। আমি একটা নাউনকে রিপিট করতে চাই না, আশা করি বুঝতেই পারছো। পুনরায় বলতে চাই না, পুনরাবৃত্তি করতে চাই না, পুনরায় এটা বলতে চাই না। একটা নাউন আমি বলে ফেলেছি, আরো একবার বলতে চাচ্ছি না, তখন আমি কি ব্যবহার করব? ডাবল পসেসিভ ব্যবহার করব। এখন প্রশ্ন হলো এটা কিভাবে ঘটনাটা ঘটবে? আমি প্রথমে তোমাকে বলি, আমি যদি এভাবে বলি একটা বাক্য, দিস পেন ইজ মাই পেন। এই কলমটি হয় আমার কলম। হ্যাঁ, বাক্যটি ভুল? উত্তর হলো না, বাক্যটি সঠিক। এই কলমটি হলো আমার কলম। কিন্তু এই পেন শব্দটি অতি অল্প জায়গার ভিতরে আবার রিপিট হওয়ার কারণে আমাদের কানে শুনতে হয়তো বা একটু খারাপ লাগছে, কিন্তু বাক্য কিন্তু সঠিক, গ্রামাটিক্যালি কারেক্ট। তাহলে আমি ইট ইজ মাই পেন তো বলতেই পারি। কিন্তু আমি যদি মনে করি যে পেন শব্দটা তো এই মাত্র বললাম, আবারও কি পেনটা রিপিট করা দরকার আছে? না, আমি পেনটাকে রিপিট করতে চাই না, বারবার একই কথা শুনলে খারাপ লাগে, তাহলে আমি পেনটাকে রিপিট করব না। তখন কি করব? তখন হচ্ছে এই যে মাই, এটা হলো সিঙ্গেল পসেসিভ, আর এই যে নাউন,
এটা হলো একটি নাউন যেটা আগে অলরেডি বলা হয়ে গেছে। এই রকমের দুটি জিনিস আমি আবারো বলছি, সিঙ্গেল পসেসিভ এবং একটা নাউন যে নাউনটা আগে বলা হয়েছে, এমন দুটি জিনিস যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটার নামই হলো ডাবল পসেসিভ মাইন্ড। মাই ছিল তাই এখানে মাইন্ড হলো। যদি বলতাম দিস ইজ ইওর পেন, তাহলে ইওর প্লাস পেন দুটো মিলে কি তৈরি হতো? ইয়োরস। যদি বলতাম দিস ইজ হিজ পেন, তাহলে হিজ এবং পেন দুটো মিলে কি তৈরি করতো? দিস পেন ইজ হিজ। শেষ। শুনতে কেমন লাগছে তাই না? তাই কোনো প্রবলেম নাই। তার কারণ হিজ শব্দটা সিঙ্গেল এবং ডাবল দুইটাই হতে পারে। দিস পেন ইজ মাইন, হৃদয় লিখে ফেলেছে। হ্যাঁ ভাই সেটাই, কিন্তু কিভাবে আসলো কথাটা? দিস পেন ইজ মাইন, সো এটা আসলো হচ্ছে কোথা থেকে? এটা আসলো হচ্ছে এই যে এইভাবে ধাপে ধাপে জিনিসটা এসেছে। বুঝতেই পারছো কেন মাইন্ডকে আমরা ডাবল পসেসিভ বলছি? তার কারণ এই মাইন্ড শব্দের ভিতরে আসলে দুটি জিনিস আছে, একটি সিঙ্গেল পসেসিভ আছে এবং একটি নাউন আছে। এমন একটি নাউন আছে যে নাউনটা আসলে বাক্যে আগেই বলা হয়ে গেছে। সো আমার এরকম অনেকগুলি एग्जांपल আসবে যখন তুমি দেখবে যে উত্তর আসলে মাই পেনও দেওয়া যায়, কিন্তু অপশনে মাই পেন খুঁজে পাচ্ছ না, তখন তুমি কি করবে? মাইন্ড দিবে। মনে করো উত্তরটি বলা যায় এটা হলো মাই হাউস, অপশনে যে মাই হাউস খুঁজে পাচ্ছ না, তবে মাইন্ড দেওয়া চলবে। তার কারণ হাউস কথাটা হয়তোবা আগেই বলা হয়ে গেছে, সেই কারণে এখানে মাই হাউস আর না বলে মাইন্ড বললে উত্তরটা হয়ে যাবে। সো আমরা সেই কোশ্চেনগুলো করব। আপাতত দেখো রুল নাম্বার 1 এবং একটাই রুল ডাবল পসেসিভের, বুঝতে পেরেছো কিনা? দ্রুত আমাকে জানাই ফেলো বিষয়টা ক্লিয়ার কিনা। আমরা আগে একটা নাউন বলে ফেলেছি, সেই নাউনটাকে আরো একবার বলতে চাই না। বললে ভুল হবে না, তবে বলতে চাই না, কারণ বারবার বললে আসলে শুনতে খারাপ লাগে, সেই কারণে বলতে চাই না। সো তখন আমি কি করি? একটি সিঙ্গেল পসেসিভ এবং একটি নাউন দুইটা মিলাই আমি কি তৈরি করি? ডাবল পসেসিভ। ভাই কথাটা ক্লিয়ার এতটুকু? এবারে আরেকটু কথা বলি। দেখো মাইন্ড যে শব্দটা, এর ভিতরে কিন্তু দুটো ওয়ার্ড আছে তাই না? একটা হলো সিঙ্গেল পসেসিভ এবং আরেকটা কি? ডাবল পসেসিভ। আমি আবারো বলছি, মাইন্ড যে কথাটা, এর ভিতরে দুটি জিনিস, একটি হলো সিঙ্গেল পসেসিভ এবং একটা হলো নাউন। একটা সিঙ্গেল পসেসিভ এবং একটা কি? নাউন। তার মানে মাইনের ভিতরেই কিন্তু একটা নাউন আছে। এখন তুমি বলো তো ভাই, তাহলে মাইনের পরে কি আবার নাউন দেওয়া যাবে? যাবে না। তার কারণ মাইনের ভিতরেই তো একটা নাউন অলরেডি দেওয়াই আছে, তাহলে আবার নাউন কোথা থেকে আসবে ভাই? আসবে না। সুতরাং আমি বলতে পারি সিঙ্গেল পসেসিভ এবং ডাবল পসেসিভের দুইটা মধ্যে প্রধান পার্থক্য হলো এইখানটায়। সিঙ্গেল পসেসিভের পরে অবশ্যই একটা নাউন থাকবে, কিন্তু ডাবল পসেসিভের পরে কোনো নাউন থাকবে না, তার কারণ ওই নাউনটা অলরেডি ডাবল পসেসিভের ভিতরেই ঢুকে গেছে। আশা করি বুঝতেই পারতেছো। যখনই দেখব শূন্যস্থানের পরে নাউন আছে, আমি সেখানে সিঙ্গেল পসেসিভকে বিবেচনা করব। যখন দেখব শূন্যস্থানের পরে নাউন নাই, তখন সেখানে ডাবল পসেসিভ হতে পারে কিনা টেস্ট করে দেখব। সো এই হচ্ছে আমাদের ডাবল পসেসিভের পূর্ণাঙ্গ কথা। দ্রুত আমাকে বলে ফেলো শেষের কথাটুকু বুঝতে পেরেছো কিনা? মাইনের ভিতরেই একটা নাউন আছে, ইয়োরসের ভিতরেই একটা নাউন আছে, হিজের ভিতরেই একটা নাউন আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি যখন হিজকে লিখব ডাবল পসেসিভ হিসাবে, তখন এর পরে কিন্তু নাউন দেওয়া যাবে না। তবে যেহেতু হিজ সিঙ্গেল এবং ডাবল দুইটাই হতে পারে, তাই হিজ বুকও বলা যায়, আবার হিজ রেখে দিলেও কিন্তু চলে। তার কারণ হিজ সিঙ্গেল এবং ডাবল দুইটাই হতে পারে। ওকে, এবার চিন্তা করে দেখো ভাই, আমরা যা পড়েছিলাম, যারা আমি ছাড়া অন্য কারোর সাথে ক্লাস করেছো প্রোনাউন নিয়ে, এটা চিন্তা করে দেখো ভাই, কনসেপ্টগুলো তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে ঢোকেই নাই। কথাগুলো যারা বলেছে যেভাবে বলুক না তারা ঢোকে নাই ভাই। বাট আমি জানি আমি যে কথাগুলো যেভাবে ভেঙে চুরে বলেছি, তুমি এবার প্র্যাকটিস করা শুরু করো, আগের চাইতে তোমার পারফরম্যান্সে ভাই অভাবনীয় অগ্রগতি হবে। এটা ট্রাই করে দেখো। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি এর পরের ফর্মটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ ফর্ম। সো আমরা রিফ্লেক্সিভ ফর্মে চলে যাব। রিফ্লেক্সিভ ফর্ম কোনগুলো আমি সেখানে যাওয়ার আগে তোমাকে আমি জানাই। সিমিলার আরো একটা জিনিস তুমি দেখবা, সেটার নাম হলো এমফ্যাটিক প্রোনাউন। নামটা মনে হয় তোমরা দেখেছো অথবা শুনেছো, বিকজ কোচিং এ অথবা বিভিন্ন বিগত বছরের কোশ্চেনে এরকম এসেছে, নিচে কোনটি এমফ্যাটিক প্রোনাউন। তোমরা অনেকেই মনে করো অথবা শীটগুলো বা বইগুলো যেভাবে লেখে, তোমাদের মনে হয় যে আসলে যার নাম রিফ্লেক্সিভ প্রোনাউন তার নামই হলো এমফ্যাটিক প্রোনাউন। কথাটা আংশিক সত্য আংশিক মিথ্যা। এখন বিষয়টা কেমন হলো? অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা কেমন হলো? যে অনেক কোশ্চেন সলভ করতে পারবে এখন ইনশাআল্লাহ, আর অন্যটা পড়ে কোশ্চেন সলভ করতে পারি নাই, দ্যাট বুক ইজ হিয়ার, দ্যাট বুক ইজ হার্স। ওকে ওকে, হ্যাঁ ভাই আমি কি বলছি কথাটা ভালো করে শোনো। রিফ্লেক্সিভ অবলিক এমফ্যাটিক প্রোনাউন লিখে শীট বা বইয়ে লিখে দিয়েছে মাই সেলফ, আওয়ার সেলফ, ইওর সেলফ, এই কথাগুলো।
আলটিমেটলি এটা দেখে স্টুডেন্ট মনে করে মাইসেলফ কি, মাইসেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, আবার এটাকেই বলা যায় এমফ্যাটিক প্রোনাউন। সো দুই ক্ষেত্রেই সঠিক। কথাটা আংশিক সত্য কেন? তার কারণ যদি তোমাকে ওয়ার্ড দিয়ে বলা হয়, বলো তো ভাই মাইসেলফ, ইয়োরসেলফ, হারসেলফ, ইটসেলফ এগুলো কি, তুমি এগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন বলতে পারো, এগুলোকে এমফ্যাটিক প্রোনাউনও বলতে পারো, দুটো একই জিনিস। এবং সেই ক্ষেত্রে যদি অপশনে রিফ্লেক্সিভ প্রোনাউন পাও, আমি তোমাকে বলবো যে ভাই এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউনই উত্তর করো, কারণ এমফ্যাটিক প্রোনাউন যে বিষয়টি এটি কিন্তু বহুল ব্যবহৃত কোনো টার্ম না, সেই কারণে তুমি রিফ্লেক্সিভ ফর্মটি ইউজ করো বা রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, এটাই ভালো। কিন্তু যদি কখনো বাক্য দিয়ে দেয়, অর্থাৎ একটা সেন্টেন্স দিয়ে দিল, সেন্টেন্স দিয়ে জিজ্ঞেস করলো যে এটা কি, ভাই কোন বইয়ে দেওয়া আছে, এটা আমি বলি নাই ভাইয়া, বইগুলোর ভিতরে আছে এটা আমি জানি। এবং অনেকেই মনে করে দুইটা একই জিনিস। হ্যাঁ আমি তো বলেছি আংশিকভাবে বললে দুইটা একই জিনিস। কেমন করে? ওয়ার্ড দিয়ে দিল, হিমসেলফ, মাইসেলফ, ইটসেলফ এগুলো কি? ইয়েস, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, অথবা এগুলো কি? এমফ্যাটিক প্রোনাউন। ঠিক আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমাকে যখন একটা বাক্য দিয়ে দিবে, হি ডিড দ্য ওয়ার্ক হিমসেলফ, এইবার কিন্তু বিপদ হয়ে গেছে ভাই। হি ডিড দ্য ওয়ার্ক হিমসেলফ, এবার বিপদ কেন? তার কারণ এই হিমসেলফ কিন্তু এমফ্যাটিক প্রোনাউন না, এই হিমসেলফ হলো একটি রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে কোনোভাবেই এমফ্যাটিক দেওয়ার সুযোগ নেই। আবার যদি আমি বলা হয় হি হিমসেলফ ডিড দ্য ওয়ার্ক, এখানে হিমসেলফ কি? এটি অবশ্যই এমফ্যাটিক প্রোনাউন, এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন না। এখন তোমরা অনেকে মনে করতে পারো তাহলে ভাই সকল এমফ্যাটিক প্রোনাউনই মনে হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। উত্তর হলো না, এমফ্যাটিক প্রোনাউন এমফ্যাটিক প্রোনাউনই, রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউনই, দুইটা দুই জাতের জিনিস, কেউ কারোর অংশ না। কিন্তু জিনিসটা একই ওয়ার্ড দুই জায়গায় ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ হিমসেলফ কখনো রিফ্লেক্সিভ হিসেবে বসছে বাক্যে, হিমসেলফ কখনো এমফ্যাটিক হিসেবে বসছে, কেউ কারোর কিন্তু অংশ না। আমার কথাটা বুঝতে পারছো কিনা? তুমি যদি বলো যে এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে বিশেষ প্রকারের রিফ্লেক্সিভ প্রোনাউন, না ভাই, রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু এই হিমসেলফটা দুই জাতের মধ্যেই পড়ে গেছে। সমস্যা হলো এইটা। এই জন্য যখন শুধু হিমসেলফ বলা হয়, এই দুটার ভিতরে পার্থক্য করা যায় না যে এটা কি এমফ্যাটিক নাকি এটা রিফ্লেক্সিভ, তা আমরা দুটোই উত্তর করতে পারি। কিন্তু যখন আমরা বাক্য দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আমরা ইজি বের করে ফেলতে পারি যে আসলে এমফ্যাটিক কোনটা আর রিফ্লেক্সিভ কোনটা। I myself completed the task, এটা হয় yes yes yes, আমি নিজেই কাজটা করেছি। yes, এই myself শব্দটি এখানে এমফ্যাটিক প্রোনাউন হবে, এটাকে রিফ্লেক্সিভ বলা যাবে না। আবার যখন বলবা এই বাক্যটা, যখন বলবা বাক্যটা কে বলছে? রিয়াদ বলছে। রিয়াদ বলছে যে I myself completed the task, এখানে myself শব্দটা হলো এমফ্যাটিক। কেন? তার কারণ সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে বসেছে, তার চেয়েও বড় কারণ এখানে ক্রিয়ার উপরে জোর প্রকাশ করা হয়েছে। I myself completed the task, এর অর্থ হলো আমি নিজেই কাজটা সম্পূর্ণ করলাম। সো এই যে নিজেই কাজটা সম্পূর্ণ করলাম, যখন জোর দেওয়া হয় তখনই সেটা এমফ্যাটিক প্রোনাউন হয়। আবার এই বাক্যটা যদি আমি ঘুরিয়ে বলতাম যে I completed the task myself, অর্থ হলো আমি নিজে নিজে কাজটা সম্পূর্ণ করলাম। এখানে কিন্তু myself কে এমফ্যাটিক বলা যাবে না, এটা জাস্ট একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। এই কনসেপ্টটা কোথাও ক্লিয়ার না, অনেকে এই কনসেপ্টে কাজও করে নাই, কারণ এই রকমের ঝামেলায় কেউ আসলে পড়ে নাই। সুতরাং পোস্টে যদি এরকম এসেই যায়, ঝামেলায় পড়বে জনগণ, তার কারণ কোনো বই এই কনসেপ্টটা ক্লিয়ার করে নাই। ইভেন আমার কাছে মনে হয়েছে বেশিরভাগ লেখক এই দুটি বিষয় মানে কনসেপ্টটি ক্লিয়ার একটা কনসেপ্ট তারা ধারণই করে না। কারণ কোন কোন বই আমি লেখা দেখেছি, তারা লিখছে I did the work myself, এখানে myself নাকি একটা এমফ্যাটিক প্রোনাউন, বাংলায় কিন্তু আবার ঠিকই লিখছে আমি নিজেই কাজটা করলাম, বাংলায় জোরটা দিয়েছে, ইংরেজিতে জোরটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে I did the work myself, এটার অর্থ যদি হয় আমি নিজেই কাজটা করলাম, তাহলে আমি নিজে নিজে কাজটা করলাম, ওটার ইংরেজি কি হবে? ভাই এই প্রশ্নটা তাদেরকে করা দরকার যারা বইটা লিখেছে আর কি, কোন কোন বই এই ঘটনাটি ঘটিয়েছে। সো এটা নেটে সার্চ দিলে তুমি পেয়ে যাবে যে এমফ্যাটিক প্রোনাউনের অথেন্টিক কোন একটা সার্চ। এমফ্যাটিক মানে হচ্ছে এমফ্যাসিস থেকে এমফ্যাটিক। এমফ্যাসিস মানে হলো জোর দেওয়া, এমফ্যাসিস এটা হলো নাউন। সো সেখান থেকে অ্যাডজেক্টিভ ফর্ম হলো এমফ্যাসিস শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম হলো এমফ্যাটিক, অর্থাৎ জোর আরোপ করা হয়েছে কোনো কিছুর উপরে এই রকমের। সো বুঝতেই পারছো, নামটা দেখে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি। রাজীব আব্দুল, আশা করি উত্তরটা পেয়েছো। ভাইয়া এমফ্যাটিক এর স্পেসিফিক প্লেস আছে সেন্টেন্সে? ইয়েস, এমফ্যাটিক এর স্পেসিফিক প্লেস আছে, সেটা হচ্ছে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে, ইভেন বাক্যের শুরুতেও বসতে পারে। অর্থাৎ তার নরমাল যে জায়গাগুলো আমরা একটু পরে দেখবো, সেই জায়গাগুলো ছেড়ে সে যখন অন্য জায়গায় যে বসে, তখনই বুঝতে হবে বাক্যের ভিতরে একটা এমফ্যাসিস বা জোর আছে। এই জোর থাকার কারণেই আমরা কিন্তু আসলে সেটাকে এমফ্যাটিক বলতেছি। মনে রাখবা, এমফ্যাসিস বা জোর আমরা যখন মুখের কথায় বলি,
জোর দিয়ে কথা বললে হয়ে যায়, কিন্তু যখন লিখে লিখে প্রকাশ করি সেটা কিন্তু জোর দেওয়া যায় না। ব্র্যাকেটে লিখে দিবা এখানে জোর আছে, তাহলে হবে ভাই? হবে না। মনে রাখবা যখনই কোনো কিছুর উপরে এমফ্যাসিস দেওয়া হয়, কখনই কোনো কিছুর উপরে জোর দেওয়া হয়, সেই জিনিসটা যথাক্রমে বামের দিকে যাওয়া শুরু করে। যত বেশি জোর তত বামে যায়। কথাটা বুঝতে পারছো কিনা? দেখো মাইসেলফের নরমাল জায়গা হলো বাক্যে ভার্বের পরে। আই ডিড দি ওয়ার্ক মাইসেলফ, হি কিলড মাইসেলফ, তার নরমাল স্থান। কিন্তু যখন আমি বলি আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, সে লাস্টে তার জায়গা ছেড়ে বামের দিকে চলে আসলো। সো বামে এসে গেছে, সো আমরা বলবো এখানে জোর আছে। এমফাসিসের সিস্টেমই এটা। যখনই জোর তখনই কোনো না কোনো কিছু বাম দিকে সরবে। যখন ভার্ব বাম দিকে সরে আসে তখন তাকে আমরা বলি হচ্ছে ইনভার্সন। আমরা করব এবং তখন জোরটা পড়ে আসলে না এর উপরে, নেগেটিভের উপরে। ওটাকে গ্রামারের ভাষায় বলে নেগেটিভ এমফাসিস, এবং এটাকে ইনভার্সন নামক একটা চ্যাপ্টারে পড়া হয়। সো এই বিষয়গুলো আমি আসলে পরবর্তীতে আলোচনা করব, এবং আমি তোমাকে এতটুকু বলবো, তোমরা যারা আমার সাথে ক্লাস শিখছো বা শুনছো, এতটুকু ধরে রাখো, অন্যরা যা শুনছে, অন্যরা যা শিখছে, তুমি তার চেয়ে একটা লাইন, একটা ওয়ার্ড হলেও বেশি শিখবা। বিকজ সোহেল ভাই তোমাকে সর্বোচ্চ পরিমাণ শিখাতে বদ্ধপরিকর। কারণ পরীক্ষার হলে তুমি যখন সর্বোচ্চ নলেজ নিয়ে বসবা, প্রশ্ন ডান বাম উত্তর দক্ষিণ কোথা থেকে বের হলো, প্রশ্নটাকে মাটি ফুঁড়ে নতুন করে বের হলো কিনা এটা চিন্তার বিষয় না। প্রশ্নটা গ্রামারের উপরে হয়েছে, ইয়েস পারতে হবে। প্রশ্নটা ভোকাবুলারি সিস্টেমে হয়েছে, ছাড়া মুখস্থ রাখতে হবে, বিকজ শীটের ভিতরে ভোকাবুলারি দেওয়া আছে, এর ভিতর থেকে চলে আসবে। প্রশ্নটা ইডিয়ম ফ্রেজ স্পেলিং এখান থেকে হয়েছে ভাই, কমন পড়তেই হবে, এর বাইরে কোনো ব্যতিক্রম নেই। সুতরাং তোমার কাজ হবে এই পার্টগুলো এসো ঝাড়া মুখস্থ করে পড়ে ফেলবা। বাকিটা হচ্ছে অনুগ্রহ করে এই শীটগুলো এখানে শেয়ার করো না, তুমি তার বন্ধু বান্ধবকে দিতে পারো, কোনো সমস্যা নেই, ইটস আপ টু ইউ। বাট আমি তোমাকে বলবো আপাতত শেয়ার করার দরকার নাই, তার কারণ এটি হলো সাজেশন টাইপের জিনিস। সো এখন আমি দেখতে চাই অন্যরা কি করে। তুমি যদি বন্ধু বান্ধবীকে শেয়ার করা শুরু করো, আলটিমেটলি তাহলে ওরাও ভালো করবে, কিন্তু নাম কিন্তু সোহেল ভাইয়ের হবে না, নাম কিন্তু তোমারও হবে না, নামটা হবে সে যার সাথে যুক্ত আছে তার নাম হবে। সে কিন্তু মাইক ঠিকই পারবে, কিন্তু আমি চাই মাইক পারবো শুধু আমি। তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছে ময়মনসিংহের বাইরে থেকে, এবং যারা যুক্ত হয়েছে ময়মনসিংহের আশেপাশের অঞ্চল থেকে, আমি সবাইকেই বলি, আমরা যখন যেদিন রেজাল্ট হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেদিন কিন্তু বিকালে, রেজাল্টের দিন বিকালে কিন্তু লাইভ থাকবে একেবারে আমার এই ইংলিশ এক্সপ্রেসের রুম থেকে। এবং লাইভের মূল উদ্দেশ্য হলো চান্স পাওয়া স্টুডেন্ট যে আমার সাথে ছিল এটা প্রুফ করা দেশবাসীর কাছে। অর্থাৎ বিগত সময়ে যেরকম প্রতি বছরই আমার কাছে প্লেস ওয়ালা স্টুডেন্ট থাকে, এই বছর আমি জানি বি সি ডি তে প্লেস তো থাকবেই, এবছর মেডিকেলেও দু একটা প্লেস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে এই বছর কিন্তু ঘটনাটি একটু অন্যরকম ভাবে ঘটবে, লাইভ হবে, লাইভ। রিফ্লেক্সিভ কারা ছিল দেখে বলে, রিফ্লেক্সিভ ছিল হচ্ছে মাই সেলফ, তারপরে হচ্ছে আওয়ার সেলফস, তারপরে হলো ইয়োর সেলফ, অথবা হচ্ছে ইয়োর সেলফস, তারপরে হলো হিমসেলফ, তারপরে হলো হার সেলফ, এবং লাস্টে হলো ইট সেলফ। আর এই সবগুলোর বহুবচন হলো দেম সেলফস। ওকে, সবার প্রথমে তোমাকে আমি যেটা জানাতে চাই সেটা হলো রিফ্লেক্সিভ ফর্ম গঠিত হয় কিভাবে। এই যে রিফ্লেক্সিভ ফর্মগুলো লিখছি গঠিত হয় কিভাবে ভালো করে দেখো। মাই, আওয়ার, ইয়োর, তার মানে সিঙ্গেল পসেসিভ, সাথে সেলফ অথবা সেলফস, অর্থাৎ সিঙ্গেল পসেসিভের সাথে সেলফ অথবা সেলফস যুক্ত হয়ে একটা কি তৈরি করে, একটা রিফ্লেক্সিভ ফর্ম তৈরি করে। এটা হলো রিফ্লেক্সিভ ফর্ম তৈরির সিস্টেম। আর সো দেখো সিঙ্গেল পসেসিভের সাথে সেলফ বা সেলফস যুক্ত হয়ে কি তৈরি করে, রিফ্লেক্সিভ ফর্ম তৈরি করে। দেখো মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, ইয়োর সেলফস, হিম সেলফ, এইখানে ব্যতিক্রম। হার সেলফ এবং ইট সেলফ, ইটস যোগ সেলফ, একটা এস মাঝখান থেকে উঠে গেছে, আর এখানে হলো দেম সেলফ ব্যতিক্রম। দেখো আমি যদি নিয়ম মেনে করতাম, তাহলে হিম সেলফ হতো এই রকমের, হিজ সিঙ্গেল পসেসিভ সাথে হলো সেলফ, হিজ সেলফ হতো। যদি আমি নিয়ম মেনে করতাম তাহলে হতো হচ্ছে দেয়ার এবং সাথে যোগ হতো সেলফ, দেয়ার সেলফ, অথবা দেয়ার সেলফস। নিয়ম মেনে করলে কোন নিয়ম, এই যে সিঙ্গেল পসেসিভের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে রিফ্লেক্সিভ ফর্ম তৈরি হয়, এই নিয়ম মেনে যদি আমি করতাম। কিন্তু আসলে এই দুইটা এই নিয়ম মেনে চলে না, সেই কারণে মনে রাখবা হিজ সেলফ বলে কোনো কিছুর অস্তিত্ব নেই, দেয়ার সেলফ
বা দেয়ার সেলস বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। অনেক সময় পরীক্ষায় এরকম আননোন জিনিস পেয়ে গেলে মনটাই কেমন জানি বলে এটা তো জীবনে শুনি নাই, মনে হয় ওটাই উত্তর। আমি তোমাকে যখন টোটাল কোর্সটি শেষ করব তোমাকে আমি বলে দেব ভাই যে জিনিস তুমি জীবনে শোনো নাই, সোহেল ভাইয়ের মুখ থেকে একবারের জন্য শোনো নাই, ওইটা নিয়ে পরীক্ষা হলে চিন্তাই করবে না, বিকজ ওইরকমের কোনো কিছু আপাতত পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিকজ টোটাল প্রোগ্রামে আমার লক্ষ্যই হলো তোমাকে সব কিছু জানাবো ভাই, সব, ইচ অ্যান্ড এভরিথিং, ইচ অ্যান্ড এভরি টার্ন অফ দি পেজেস, প্রত্যেকটা আঁক বাঁক যা আছে সব তোমাকে শিখাবো এবং আউটপুট হিসেবে পরীক্ষা হলে তুমি দেখবা জীবনে শোনো নাই ভাই ওটা আগেই বাদ, শুনছি না ওটা বাদ বাদ বাদ, যেগুলো শুনছো রুলও পারবা উত্তরও হবে। ওকে, আমরা চলে আসি এবার আমরা রিফ্লেক্সিভের 1 নম্বর রুলটা চলে যাচ্ছি। দুঃখিত, রিফ্লেক্সিভের 1 নম্বর রুল, 1 নম্বর রুল হচ্ছে সাবজেক্ট অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি অথবা বস্তু হলে অবজেক্ট এর স্থানে রিফ্লেক্সিভ ফর্ম বসে। সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে অবজেক্টের স্থানে রিফ্লেক্সিভ ফর্ম বসে। দেখো এই কথাটা তুমি কিন্তু শুনেছো যে সাবজেক্ট অবজেক্ট একই হলে রিফ্লেক্সিভ ফর্ম বসে, বাট আমার কথার ভিতরে ওই যে কয়েকটা ওয়ার্ড ঢুকে গেছে। কেন ঢুকে গেছে? বিকজ উত্তর করার সময় তোমাকে ওই ইনফরমেশনটি প্রয়োজন যে আসলে অবজেক্ট রিফ্লেক্সিভ ফর্ম বসে তো বুঝলাম, কোথায় বসে? অবজেক্ট এর স্থানে বসে। অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট যে ব্যক্তি অথবা সাবজেক্ট যে বস্তু, ওই বাক্যের অবজেক্ট যে সে একই, তখন আমি বলবো অবজেক্টের জায়গায় অবজেক্ট ফর্ম হবে না, সেখানে কি হবে? রিফ্লেক্সিভ ফর্ম হবে। লক্ষ্য করো আমি একটা বাক্যের সাবজেক্ট পেলাম হচ্ছে আই, ভার্বের আগে, ভার্বের পরে যে আমি অবজেক্ট হিসেবে দেখলাম মি লেখা আছে, হবে না। কেন হবে না? তার কারণ এখানে সাবজেক্ট অবজেক্ট একই হয়ে গেছে, তাই অবজেক্টের জায়গায় মি না লিখে আমাকে কি লিখতে হবে? মাইসেলফ। এর মানে হলো তুমি পরীক্ষা হলে কনফিউশনে ভুগবা কোন জায়গায়? কনফিউশনে ভুগবা এই জায়গাটায় যে আমি কি অবজেক্ট ফর্ম দিব নাকি আমি রিফ্লেক্সিভ ফর্ম দিব। এবং অনেক ক্ষেত্রে তুমি গবেষণা না করে অথবা অনুসন্ধান না করে অবজেক্টের জায়গায় অবজেক্ট ফর্ম লিখে কাটা খাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এখন থেকে সাবধান। আমি আগে কথা বলি নাই কারণ তখন তো পড়ি নাই রিফ্লেক্সিভ, এখন পড়ছি। এখন তোমাকে বলবো অবজেক্টের জায়গা ছিল কোথায়? মেন ভার্বের পরে। অবজেক্টের জায়গা ছিল কোথায়? প্রিপজিশনের পরে। অবজেক্টের জায়গা ছিল কোথায়? লেটের পরে। এই জায়গাগুলোতে যদি তুমি অবজেক্ট ফর্ম বসাও একটু দেখে নাও সাবজেক্ট একই জিনিসের সাবজেক্ট ফর্ম কিনা। মনে করো তুমি প্রিপজিশনের পরে মি বসাচ্ছ, আই আই হেল্পড মি লেখা আছে, এটা তো হবে না ভাই। আই হেল্পড মাইসেলফ, আমি নিজেকে সাহায্য করলাম। দেখো মাইসেলফ হয়ে গেল, কারণ এই বাক্যটার সাবজেক্ট হলো আই। এই বাক্যের অবজেক্টের কোন জায়গায়, এই বাক্যে অবজেক্টের কোন জায়গায় মি বসতে পারবে না, বিকজ সাবজেক্ট আই আছে। অর্থাৎ সাবজেক্ট হলো আই, অবজেক্ট যত জায়গায় বসতে পারে তুমি এই জায়গায় মি শব্দটি লিখতে পারবে না। আবার আমি যদি বলি একটা বাক্যের সাবজেক্ট হলো শি, মহিলা, তাহলে এর অবজেক্টের জায়গায় যতগুলো অবজেক্টের জায়গা আছে প্রিপজিশনের পরে, তারপরে হচ্ছে হলো রিফ্লেক্স সরি কি বলে লেটের পরে, এই জায়গাগুলোতে তুমি কোনোভাবেই ভার্বের পরে কোনোভাবেই তুমি হচ্ছে হার লিখতে পারবে না, লিখতে হবে হারসেলফ। এখন তুমি বলতে পারো ভাই শি কিল্ড হার, আমি বলতে চাই শি হচ্ছে রহিমা আর মাল্য হচ্ছে করিমাকে, আমি করিমাকে হার দিয়ে লিখবো, শি হলো রহিমা, তাহলে শি কিল্ড হার, হার মানে রহিমা। হার মানে কি? এটা তো ফ্যাক্টর না। তোমাকে মনে রাখতে হবে তুমি যদি সাবজেক্ট শি ব্যবহার করো অবজেক্টের জায়গায় হার লিখতে পারবে না। তোমাকে সরাসরি অন্য কোনো মহিলা হলে সরাসরি লিখতে হবে ওই মহিলার নাম, অথবা যদি যে সাবজেক্ট সেই হলে তোমাকে লিখতে হবে হচ্ছে হারসেলফ, শি কিল্ড হারসেলফ, অথবা শি কিল্ড রহিমা করিমা, অন্য কারোর নাম দিতে হবে, না হলে বাক্যটা ভুল হয়ে যাবে। আমি যদি এক কথায় বিষয়টা বলি, একটা বাক্যের সাবজেক্ট আছে হলো দে, এই বাক্যে অবজেক্টের জায়গা হলো ভার্বের পরে, প্রিপজিশনের পরে, লেটের পরে, এরকম জায়গাগুলো অবজেক্টের। ওই জায়গাগুলোতে তুমি কোনোভাবেই দেম লিখতে পারবে না, অর্থাৎ তোমাকে অন্য কিছু লিখতে হবে, অথবা দেমে যদি লেখা লাগে তাহলে দেম সেলফ করে লেখা লাগবে, নট দেম, অবজেক্ট ফর্ম হতে পারবে না। একটা বাক্যের সাবজেক্ট আছে হলো শি, এই বাক্যের অবজেক্টের যে জায়গাগুলো আছে ভার্বের পরে, প্রিপজিশনের পরে, লেটের পরে, এই অবজেক্টের জায়গাগুলোতে শি এর অবজেক্ট ফর্ম লেখা যাবে না। কি লিখতে হবে? হারসেলফ, অথবা অন্য কোনো মহিলার কথা বলে তার নাম লিখতে হবে, মহিলার পরিবর্তে এখানে হার বসানোর সুযোগ নেই।
সো এই হলো আমাদের প্রথম রুলটা, আশা করি বুঝে ফেলেছো। এবার দ্বিতীয় রুলে চলে যাচ্ছি, রুল নাম্বার 2। রুল নাম্বার 2 হলো নিজে নিজে, নিজে নিজে অথবা নিজের চেয়ে, নিজে নিজে অথবা নিজের চেয়ে বুঝাতে অবজেক্ট এর পরে রিফ্লেক্সিভ ফর্ম বসে। অবজেক্টের পরে রিফ্লেক্সিভ ফর্ম বসে। ভাইয়া শিটে কি এভাবে দেওয়া আছে, মানে আপনি যেভাবে মুখে বলতেছেন ভাই, এই কথাটা কিন্তু আমি তোমাকে আগেও বলেছি যে শিটে কিছু জিনিস মিলবে, কিছু জিনিস মিলবে না। কারণ কথা বলে আমি যত কথা বলি, এত কথা যদি শিটের মধ্যে লিখি তাহলে ভাই ওটা শিট হবে না, ওটা মোটামুটি এনসাইক্লোপিডিয়া টাইপের কিছু একটা হয়ে যাবে আর কি, বুঝতে পারছো? সেই কারণে এত কথা তো ওখানে থাকে না, ওখানে মূল কথাগুলো থাকে, শিটের ভিতরে মূল কথাগুলো থাকবে। বাট কথা বোঝার খাতিরে আমি যখন অনেক কিছু বলি, এগুলো তো ভাই শিটের মধ্যে থাকবে না প্রতিদিন, বুঝতেই পারতেছো। আচ্ছা ঠিক আছে, নিজে নিজে অথবা নিজের চেয়ে বুঝাতে অবজেক্টের পরে রিফ্লেক্সিভ ফর্ম বসে। আমাদের এখানে মূল কথাটা কিন্তু ওই জায়গাটায় কোথায় বসতেছে, এবার অবজেক্টের পরে বসতেছে। অর্থাৎ আগে কোথায় বসলো, 1 নম্বর রুলে অবজেক্টের জায়গায়, অর্থাৎ জাস্ট অবজেক্টের জায়গায় বসছে। 2 নম্বর রুলে কোথায় বসলো, অবজেক্টের পরে বসতেছে। কেমন করে দেখো, আমি যদি বলি আমি নিজে নিজে কাজটা করলাম, তাহলে বাংলা হবে, ইংরেজিতে হবে হচ্ছে আই ডিড দা ওয়ার্ক myself, I did the work myself। এখন এখানে দেখো নিজে নিজে বলেছে, তাহলে did হলো verb এবং the work হলো object, এবং এইখানে এসে myself হলো অবজেক্টের পরে বসছে, কারণ নিজে নিজে অর্থ হয়েছে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো নিজে নিজে অর্থ দিল, তাই আমরা এখানে myself শব্দটা বসালাম কোথায়, অবজেক্টের পরে। তো যেটা বলছিলাম, তুমি যখন নিজে নিজে কোনো কাজ করবে তখন অবশ্যই রিফ্লেক্সিভ ফর্মটা বসবে অবজেক্টের পরে। আচ্ছা, আরেকটা হলো নিজের চেয়ে। এবার দেখে নিজের চেয়ে সেখানে অবজেক্টের পরে বসে কিনা এটা দেখি। আমি এই एग्जांपलটা মুছে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কোশ্চেন বলবো, তবে এই কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে 4 বার, তারপরে হচ্ছে ইয়েতে কি বলে মেডিকেলে একবার, এভাবে বিভিন্ন জায়গায় এই বাক্যটি বিভিন্ন রূপ নিয়ে এসেছে। মূল স্ট্রাকচারটা সেম, তবে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রূপে এসেছে। আমি তার একটা রূপ এখানে লিখছি, দেখো a snack can eat and digest animals larger than itself। হয়তো তোমরা এই বাক্যটি অলরেডি দেখে থাকবে। a snack can eat, একটা সাপ খেতে পারে, and digest হজম করতে পারে, animals প্রাণীগুলোকে, larger বড় প্রাণীগুলোকে, than itself তার নিজের চেয়ে, নিজের চেয়ে। দেখো এখানে eat হলো verb, digest হলো verb, eat মানে খাওয়া, digest মানে হজম করা, এই দুটো হলো verb, এবং animals হলো তার অবজেক্ট। নিজের চেয়ে বুঝিয়েছে, তাই অবজেক্টের পরে যে আমরা itself শব্দটা লিখতে পারবো। আর যেহেতু চেয়ে আছে নিজের চেয়ে, তাহলে চেয়ে মানে কি, দেন এই যে itself। সো দেখো এই যে বাক্যটি দাঁড়ালো এখানে, এখানে দেখো এই বাক্যে নিজের চেয়ে অর্থ দিয়েছে, নিজের বলতে কার কথা বোঝালো, সাপ। তাহলে সাপ হলো একটা ইতর প্রাণী, আর ইতর প্রাণী হওয়ার কারণে আমরা ঘোষণা করলাম ইতর প্রাণীর সাথে ইট বসে, আর তাই ইটের ফুল ফর্ম হলো রিফ্লেক্সিভ ফর্ম ইটসেলফ হলো। সো এই হচ্ছে আমাদের 2 নম্বর রুলটা। আশা করি 2 নম্বর রুলটা বুঝতে পেরেছো। ক্লিয়ার সবাই? 2 নম্বর রুলটা ক্লিয়ার কিনা দ্রুত বলো আমাকে। আমি কিন্তু কোথাও বলি নাই, মনে রাখো আমি কিন্তু কোথাও বলি নাই যে জ্ঞানের পরে সাবজেক্ট ফর্ম বসে, জ্ঞানের পরে অবজেক্ট ফর্ম বসে, এই রুলটা কিন্তু আমি বলি নাই, মনে রাখবা। আমাদের সর্বশেষ রুল আজকের ক্লাসে, ক্রিয়ার উপর জোর প্রকাশ, ক্রিয়ার উপর জোর প্রকাশ বুঝাতে, ক্রিয়ার উপর জোর প্রকাশ বুঝাতে সাবজেক্ট এবং মেইন ভার্ব এর মাঝে, ক্রিয়ার উপর জোর প্রকাশ বুঝাতে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে রিফ্লেক্সিভ ফর্ম বসে। এবং এই যে রিফ্লেক্সিভ ফর্ম, আমরা এটাকেই কিন্তু বলি হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। আমি আবারো বলছি, ক্রিয়ার উপরে জোর প্রকাশ করব, জোর দিব, তখন কি হবে, তখন সাবজেক্ট এবং মেইন ভার্ব এই দুইটার মাঝখানে কে বসবে, রিফ্লেক্সিভ ফর্ম। রিফ্লেক্সিভ ফর্ম কিন্তু আমি রিফ্লেক্সিভ প্রোনাউন বলি না, রিফ্লেক্সিভ ফর্ম। এই যে মাইসেলফ, এই চেহারাটা, এবং এই চেহারাটাকে তখন আমরা বলবো এমফ্যাটিক প্রোনাউন, এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন না। ওকে, লার্জার দ্যান এর পরে কি হবে, ইটসেলফ, লার্জার দ্যান ইটসেলফ, লার্জার দ্যান ইটসেলফ, তারপর ইটসেলফ হবে। ভাই নেট প্রবলেমের জন্য দেখতে পাই না, ওকে ইটসেলফ। আচ্ছা এইটুকু তো ভাই বুঝতে পারছো কিনা?
অর্থাৎ আমি যখন বলবো আই ডিড দ্য ওয়ার্ক মাইসেলফ, অর্থ হলো আমি নিজে নিজে কাজটা করলাম। আর যখন বলবো আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, তখন অর্থ হবে আমি নিজেই কাজটা করলাম। এই যে জোর দিলাম, সেই জন্য মাইসেলফকে কোথায় বসালাম? মাইসেলফকে বসালাম সাবজেক্ট আই এবং ডিড মেইন ভার্ব এর মাঝখানটায়। সো তখন আমি এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো না, আমি এটাকে বলবো হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। বাকিগুলো কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। দ্রুত বলো, প্রোনাউনের সবগুলি ফর্মের ব্যবহার ঠিক মতন বুঝতে পেরেছো কিনা? দ্রুত বলবো, অতি দ্রুত বলবো, সবগুলো ফর্ম ঠিক মতো বুঝতে পারছো কিনা? রুলটা বুঝে নাও এবং বোঝার পরে আজকে রুলগুলো মুখস্থ করবা, সবগুলো রুল মুখস্থ রাখতে হবে। দেন যখন প্র্যাকটিস করব তখন সবগুলো রুল নিয়ে একসাথে প্র্যাকটিস করা শুরু করব, যাতে সলভ করার সময় অন্যান্য রুলের ইমপ্যাক্ট গুলো আমরা দেখতে পাই। 3 নাম্বারটা আবার বলে, 3 নাম্বারটা হচ্ছে আমি যখন বাংলা করে বুঝবো জোর প্রকাশ করতে হবে বাংলা করে, তখন আমি বুঝবো যে সাবজেক্ট আর মেইন ভার্বের মাঝখানে রিফ্লেক্সিভ দিব। এখন পরীক্ষায় তো তোমাকে বলে দিবে না, ধরো তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিল নিচের কোন সেন্টেন্সটি সঠিক, এবং সেখানে রিফ্লেক্সিভ ফর্ম কিন্তু বিভিন্ন জায়গায় বসে আছে। তো তোমাকে এখানে মনে রাখতে হবে রিফ্লেক্সিভ ফর্মের জায়গা হলো 3টা। একটা হলো অবজেক্টের জায়গায় বসে, একটা হলো অবজেক্টের পরে বসে, এবং আরেকটা হলো সাবজেক্ট আর মেইন ভার্বের মাঝে বসে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন 3 জায়গায় বসে। সো এই 3 জায়গায় সঠিক হবে। আবার যদি ট্রান্সলেশন দেয় কখনো, তখন আমরা বলবো যে বাক্যে যদি আমি নিজেই অর্থাৎ রিফ্লেক্সিভ বিষয়টার উপরে জোর পাই, তখন আমি সেখানে কি করব? রিফ্লেক্সিভ ফর্মটাকে সাবজেক্ট আর মেইন ভার্বের মাঝখানে দেব। ওকে, ঠিক আছে ভাই, আজকে আমি বিদায় নিতে চাই। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের কাছে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।